শুনবেন গল্প আগুনের পরশমণি। লিখেছেন রূপান্বিতা রায়। সাঁঝ হতে না হতেই সন্ধ্যা প্রদীপ জেলে রান্নাঘরে চলে আসে দত্তবাড়ির ছোট বৌমা চন্দ্রাবতী। গরদের লাল পেরে শাড়ি পরে বসে উনুনের পাশটিতে পরম যত্নে জাল দেয় দুধে। এক মনে নেড়ে নেড়ে ঘন করে দুধটাকে। এক মন দুধকে নেড়ে চেড়ে আধমন বানানোর পরে তাতে ঘন সর পড়ে। সেই সর তখন তুলে রাখে অন্য একটি পাত্রে। তারপর সরু ধান থেকে তৈরি খই নিয়ে ভিজিয়ে দেয় সেই দুধে। তার উপর সাজিয়ে দেয় তুলে রাখা সর। গত মাস ছয়েক ধরে এই রোজকার অভ্যাস চন্দ্রার। বাড়িতে 1 ঘণ্টা ঝি চাকর থাকলেও এই কাজটি নিজে হাতে করে চন্দ্রাবতী। শয্যাশয়ী স্বামী রাতে খিদে পায় খুব। রোগা মানুষ, শয্যাশায়ী, মুখ বেঁকে গেছে, তাই কথাও বলতে পারে না। খিদে যাতে কষ্ট না পায় তাই পরম যত্নে এইটুকু রাঁধা। শুধু কি এইটুকু? সারাদিন যে কত কি করে স্বামীর জন্য। পূজা আর্চা, ঠাকুর বাড়ি যাওয়া, গঙ্গা স্নান করা, স্বামীর মঙ্গলের জন্য যা যা সম্ভব এতটুকু বিরক্ত না হয়ে করে যাচ্ছে দিনের পর দিন। অবাক হয় বাড়ির সবাই। যে খুঁড়ি জেঠির দল একসময় হতচ্ছাড়ি পোড়ারমুখী বলে গাল দিতেন কথায় কথায়, সকালে উঠে মাজা বউয়ের মুখ দেখতে চাইতেন না, তারাই এখন প্রশংসায় পঞ্চমুখ। তারাই বলে বৌমা সাক্ষাৎ সতীলক্ষ্মী। উপেন আমাদের ওর সেবাতেই ভালোই হয়ে উঠবে দেখিস। শুধু বড় তরফের যা বিরজাই যেন খুশি নয়। অবরে সবরে কখনো একা পেলে মুখ ঝামটা দিয়ে বলে, কিরে হতভাগী, অমন স্বামীর মুখে নুরো জেলে না দিয়ে তুই যে সেবা করিস বড়। কি যে বলো দিদি, স্বামী তো ঈশ্বরের সমান। মৃদু হেসে বলে চন্দ্রাবতী। দেখ ছোট, বেশি কথা বলিস না, যে না স্বামীর ছিঁড়ি তোর। আবার হাসে চন্দ্রা। সেই হাসিতে লেখা আছে কত না বিষাদ। সামনের জন্মে আমি ঠিক বেটা ছেলে হয়ে জন্মাবো দেখিস, তারপর তোকে বিয়ে করব। তুই আমারও সেবা করিস। ব্যঙ্গের হাসি হেসে বলে বিরজা। এর উত্তরেও কিছু না বলে শুধু হাসে চন্দ্রা। আর তাই দেখে আরও রেগে যায় বিরজা। রাখবে নাই বা কেন? 9 বছরের ছোট্ট মেয়ে চন্দ্রাবতী যেদিন এই শ্যামপুকুরের দত্তবাড়িতে বিয়ে হয়ে এলো, বিরজা তখন নিজে 14 কিশোরী। ফুটফুটে ফর্সা ছোট্ট ছোট্ট পুতুল পুতুল গড়নের চন্দ্রাবতী ছিল এই এত বড় বাড়িতে তার একমাত্র সখী। 2 জায়ে মিলে গঙ্গা জল পাতাবে ঠিক করেছিল, কিন্তু তাতে বাদ সেধেছিল বাড়ির বাকিরা। 2 তরফের মধ্যে ওপরে ওপরে ভাব থাকলেও আসলে 2 তরফের 2 পুরুষ একে অন্যকে দুচক্ষে দেখতে পারতেন না। আর তাই খাঁড়া নেমে এসেছিল এই 2 শিশু কিশোরী বধূর সম্পর্কেও। শ্যামপুকুর অঞ্চলের এই দত্ত পরিবারের উত্থান এবং সম্পদ কিন্তু খুব পুরনো নয়, মাত্র 2 পুরুষের। দত্তবাড়ির বৃদ্ধ কর্তা দিবাকর দত্ত ছিলেন হতদরিদ্র এক পুরুষ। পরপর 2 বছর অনাবৃষ্টির পরে হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম মাজিপুর থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিলেন দিবাকর। সম্বল বলতে কিছুই ছিল না, কিন্তু কখন যে কার ভাগ্যলিখন পাল্টে যায় সে তো কেউ জানে না। দিবাকরেরও তাই হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে ভরে বিভিন্ন রকম দেশীয় মালপত্র ব্রিটেনে যেত সেই সময়। সামান্য মূল্যে ভারতবর্ষে রেশম ইত্যাদি বহুমূল্যের জিনিস প্রায় লুণ্ঠন করেই নিয়ে যেত। আর ফেরার সময় যাতে জাহাজ হালকা হয়ে না যায় তাই জাহাজে ভরে আনত লবণ। অনাবৃষ্টির প্রকোপে যখন দিবাকর ভাগ্যলক্ষ্মীকে দোষ দিতে দিতে চোখে জল নিয়ে নিজের মাটি ছেড়েছিলেন, হয়তো তখনই ভাগ্যদেবী অলক্ষ্যে হেসেছিলেন। তাই প্রায় সহায় সম্বলহীন দিবাকরের যোগাযোগ হয়েছিল এক বিখ্যাত বাবুর ভিত্তের সঙ্গে, যে হুগলি নদীর জেটির কাছাকাছি অপেক্ষায় ছিল জাহাজ আসার। লবণের ব্যবসা করতেন সেই বাবুও, আর ভৃত্যের উপর ভার ছিল জাহাজ আসার সময় এগিয়ে এলে পাহারা দেওয়া। তার কাছ থেকে প্রথম লবণের ইজারা নেবার কথা শোনেন দিবাকর। সহায় সম্বলহীন হলেও দিবাকর জানতেন তার স্ত্রী নিস্তারিণীর অঙ্গে সধবার চিহ্ন হিসেবে তখনও রয়ে গেছে সোনার পাত বসানো লোহা বাঁধানো, এবং ছেলে সত্যেনের কোমরের ঘুণশিতে বাঁধা একটি সোনার পাত বসানো কবচ। জন্ম রোগা ছেলে, তাই বহু কষ্ট করে এই কবচটি বানিয়ে দিয়েছিলেন দিবাকর। বংশের বড় ছেলে, বংশের বাতি বলে কথা। কথায় বলে বিপদে পড়লে বুদ্ধি নাশ হয়, কিন্তু তেমন কিছু হয়নি দিবাকরের। বরং একটার পর একটা বিপদ ভিটেমাটি ছেড়ে চলে আসা তাকে হঠাৎ স্থির করে দিয়েছিল।
আর তাই খুব শান্তভাবে স্ত্রীর কাছ থেকে লোহা বাঁধানো এবং ছেলের কবজটি চেয়ে নিয়েছিলেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে একটা পুঁটুলিতে ভরে দিয়েছিলেন সবটা নিস্তারিণী স্বামীকে। শত অভাবেও এও স্ত্রীর চিহ্নটুকুতে আগে হাত পড়েনি, আজ পড়ল। শুধু ছেলেটা যেন ভালো থাকে, বেঁচে পড়তে থাকে। বহুবাজারের একটি সোনার দোকানে বন্ধক রেখে সামান্য টাকাই পেয়েছিলেন দিবাকর। সেই দিয়ে বিলিতি নুন কিনে বিক্রি করেছিলেন পাড়ায় পাড়ায়। অনাবৃষ্টি 2 বছর জমিদারের অনুচরদের কর দিতে পারেননি দিবাকর। সেই সময় কাকুতি মিনতি করতে করতে শিখে গেছিলেন কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় প্রাণ বাঁচানোর তাগিদে। আর এও তো ছিল প্রাণ বাঁচানোর লড়াই। পরের গল্প অতি সাধারণ। বিলিতি নুনের স্বাদ বেশি, এই কথা পায়ে হেঁটে হেঁটে প্রচার করেছিলেন দিবাকর। প্রথম কদিন খরিদ্দার পাননি। তারপর একজন একজন করে জনা 10 কেনার পরে নুন গেল ফুরিয়ে। লাভ হয়েছিল সামান্যই, কিন্তু সেই পয়সা লাগিয়ে দিয়েছিলেন পরের জাহাজে লবণের উপর। এইভাবে প্রতিটি পাই পয়সা জুড়ে জুড়ে হতদরিদ্র দিবাকর দত্তের প্রভূত সম্পত্তি সৃষ্টি হলো। দিবাকরের 2 ছেলে, সত্যেন এবং উপেন। উপেন সত্যেনের থেকে 8 বছরের ছোট। তার জন্মের আগেই শ্যামপুকুরের বাড়িতে চলে এসেছিল দত্ত পরিবার। ছোটবেলা থেকে পেট রোগা সত্যেন স্কুলে যাননি কখনো। খুব অল্প বয়স থেকেই বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন সত্যেন। উপেন স্কুলে 5 ক্লাস পড়েছিলেন। তাছাড়াও তার জন্মের পরই দত্ত পরিবারের সম্পদ বৃদ্ধি শুরু। এই দুইয়ের স্পর্শে উপেন ছোটবেলা থেকেই ছিলেন বকাটে। কাঁচা পয়সার একটা অদ্ভুত বৈপরীত্য আছে। একদিকে যেমন পয়সা না থাকলে বাঁচা যায় না, আবার তেমনি আকস্মিক অত্যাধিক অর্থাগমও সমীচীন নয়। তাই হয়েছিল দত্ত পরিবারের সঙ্গেও। দিবাকর নিজে কখনো নেশা করেননি ঠেলোহুঁকো ছাড়া, কিন্তু 16 পেরোতেই সত্যেন ধরলেন চরসের গুলির নেশা। বহুবাজারের অলিতে গলিতে ছড়ানো ছিটানো আছে অনেক গাঁজা চরস গুলির দোকান। প্রথমে শুধুই শুকনো নেশা চললেও তারপর তরল নেশা অর্থাৎ মদের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারেননি সত্যেন। তবে বেসামাল ছিলেন না কখনোই। আর অবরে সবরে ওপাড়ায় গেলেও বাঁধা মেয়ে মানুষ রাখার সাহস পাননি কখনো। সে সাহস দেখিয়েছিলেন ছোট ভাই উপেন। 15 পড়তেই মদ আর 18 পড়তেই বেশ্যাপাড়ায় অবাধ যাতায়াত ছিল তার। মা নিস্তারিণীর ধারণা ছিল ছোট ছেলের সৌভাগ্যতেই বংশের ধনবৃদ্ধি, তাই প্রতিপত্তি আর পয়সায় 2 ছিল অপ্রতুল। ক্রমে সত্যেনের বিয়ে হয় হুগলি সম্পন্ন ঘরের মেয়ে বিরজার সঙ্গে। সংসারী হলেও মদের নেশা ছাড়তে পারেননি সত্যেন। তবে তাতে দোষের কিছুও ছিল না, বরং বাবুয়ানা করতে গেলে মদ মেয়ে মানুষ থাকবে না, এ তো ভাববার বাইরে ছিল। এক পুরুষের বাবুয়ানির বৈশিষ্ট্যই হলো অতিরিক্ত আড়ম্বর। সেই হয়েছিল দত্ত পরিবারেরও রেওয়াজ। সত্যেনের উপর নিয়ন্ত্রণ থাকলেও দিবাকর বুঝেছিলেন মা নিস্তারিণীর প্রশ্রয়ে উপেন একেবারেই বকে গেছে। খানিক বাধ্য হয়েই ভাটপাড়ার পর্তিঘরের মেয়ে পরমা সুন্দরী চন্দ্রাবতীকে ঘরের বউ করে আনেন তিনি। চন্দ্রাবতী নামের মতোই অপাত্তার সৌন্দর্য। লাল চেরি পরে 9 বছরের অপরূপা বালিকা চন্দ্রাবতী যখন আলতা মেশানো দুধে পা দিয়ে ঘরে এসেছিলেন, তখন বাড়ির খুঁড়ি পিসিরা অবাক হয়ে গেছিলেন চাঁদের মতো বউকে দেখে। তবে রাক্ষসের কাছে সৌন্দর্যের কোনো মূল্য থাকে না। অল্প বয়সে ঋতুমতী হয়ে যাওয়ায় চন্দ্রাবতীকে পিতৃগৃহে পাঠানো হয়নি বিয়ের পরে। সদ্য রজস্বলা মেয়েটিও মুক্তি পায়নি মদ্যপ স্বামীর ভোগ বাসনা থেকে। বাড়ির মেয়ে মহলে শুনেছিল স্বামীর ভালোবাসা নাকি এমনিই হয়। শুধু 5 বছরের বড় যা বিরজা মুখ বেঁকিয়ে বলতো, ভালোবাসা না ছাই, অতই যদি ভালোবাসা তাহলে কেন রাঁড় বাড়ি যায়। সেই 9 বছরের বালিকা থেকে 22-এর তরুণী। চন্দ্রাবতীর জীবনে এমন একটাও রাত কাটেনি যেদিন সে নিজের ভাগ্যকে পরিহাস করেনি। স্কুলে পড়ার ইচ্ছে ছিল তার। ভাটপাড়ায় কত টোল স্কুল, অক্ষরজ্ঞান হয়েছিল তার, কিন্তু তার বেশি এগোনোর আগেই বিয়ে হয়ে গেল। আর বিয়েইস্ত কষ্ট আর যন্ত্রণা, বাপের বাড়ি যাওয়াও ঘুষল, আর যা কিছু ভালো জীবন থেকে অচিরেই বিদায় নিল। এই যে ওর সন্তান হয়নি এখনো, তাই নিয়েও বাড়িতে কত অশান্তি। কত ঠাকুরের থানে গেছে চন্দ্রাবতী, কিন্তু কই হয়নি সে। আজকাল কেউ সকালে উঠে ওর মুখটুকুও দেখতে চায় না। বাঁজা মেয়ে মাগির মুখ দেখা পাপ সকালে। তাই এই কবছরে অপমান সহ্য করতে করতে চন্দ্রাবতীও পাথর হয়ে গেছে হয়তো। আর পাথরের শোক দুঃখ আনন্দ কিছুই তো থাকে না, চন্দ্রারও নেই। তাই
এর মাঝে প্রথমে শাশুড়ি নিস্তারিণী, পরে শ্বশুরমশাই দিবাকর মারা গেছেন। ধুমধাম করে শ্রাদ্ধের অনুষ্ঠান হয়েছিল। শ্যামপুকুর থেকে বহু বাজার, বিস্তীর্ণ এলাকার লোক নিমন্ত্রিত হয়েছিলেন। এমন জাঁকের শ্রাদ্ধ দেখেনি শহরের লোক বহুদিন। কিন্তু শ্রাদ্ধ শেষ হবার কদিনের মধ্যেই উপেনকে ডেকে ব্যবসার আধা-আধি ভাগ করে নেন সত্যেন। নেশার ঘোরে থাকলেও বাবার সঙ্গে থেকে থেকে সত্যেন বুঝেছিলেন দুদিনেই সব সম্পত্তি ফুঁকে দেবে ভাই। তার চেয়ে আলাদা হয়ে যাওয়াই ভালো। 2 মহলা বাড়িও ভাগ হয়ে যায় 2 তরফের মধ্যে। শুধু বিশাল ছাদটা থেকে যায় অতীতে সুসম্পর্কের স্মৃতি হিসেবে। সেখানেই দেখা হয় বিরজা চন্দ্রাবতীর। চন্দ্রাকে যেমন অনুর্বরা করে রেখেছেন ঈশ্বর, বিরজাকে তেমনি ঢেলে দিয়েছেন যেন। 3 ছেলের পরে 1 মেয়ে তার। তাদের নিয়েই সময় কেটে যায় বিরজার। তার বড় ছেলে সৌমেন্দ্র সাহেবদের স্কুলে যায়। মেজ বীরেন্দ্র ভর্তি হবে কদিনের মধ্যেই। চাঁদের কণার মতো সন্তানদের দেখে আর বুক চেপে দীর্ঘশ্বাস আসে চন্দ্রার। আহা, তারও যদি থাকতো এমন। কিন্তু থাকবেই বা কিভাবে? উপেন বিয়ের পর থেকে যতবার কাছে এসেছে তার আগেই নিজেকে নিঃশেষ করে আকণ্ঠ মদ গিলে এসেছে। সারা শরীর ছিঁড়ে খুঁড়ে একাকার করেছে, কিন্তু ভালোবাসেনি এতটুকুও। সবাই তো চন্দ্রার দোষ দেয়, কিন্তু পুরুষ মানুষের কি কোনো দায় নেই? তাছাড়াও যা কানে আসছে, অপরিমিত বিলাস বাসনের ফলে ঘটি বাটি ডুবে যাবার মতো অবস্থা হয়েছে ওদের। ঠাঁটবাট এখনো বজায় থাকলেও কথায় আছে, বসে খেলে কুবেরের ধনও শেষ হয়ে যায়। তাইও হতে চলেছে ছোট তরফের। সব মিলিয়ে পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে। এমন সময় ঘটে এক নিদারুণ দুর্ঘটনা। সারা রাত মৎসবের পর টলতে টলতে বাড়িতে ফিরেছিলেন উপেন। ছেলে বাড়ির বাইরে যতই আমোদ করুন না কেন, শাশুড়ি মায়ের নিয়ম ছিল ছেলে ফিরলেই নিজে সেজে বাটা ভর্তি বেনারসি পান সাজিয়ে নিয়ে ঘরে যেতে হবে চন্দ্রাবতীকে। তখন যেন আর কেউ ঘরে না যায়। ঘৃণা হতো চন্দ্রার খুব, তাও যেতেই হতো। সেদিনও চন্দ্রাবতী বেনারসি পান সাজাচ্ছিল। তার মাঝেই ভারী কিছু পড়ে যাবার শব্দ ভেসে আসে। চাকরেরা ছুটে যায়, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। আচমকা পড়ে গেছিলেন উপেন, আর পড়া মাত্রই পক্ষাঘাত। এমনিতেই নেশাগ্রস্ত ছিলেন, তারপর এত বড় আঘাত। সেই থেকে 6টা মাস কেটে গেল। একদিকে পক্ষাঘাত নিয়েই বেঁচে আছেন উপেন। ডাক্তার বদ্যি সব চলছে, কিন্তু সেরে ওঠার লক্ষণ মাত্র নেই এখনো। পক্ষাঘাতের জন্য মুখও মেখে গেছে, গলা দিয়ে বুবু করে আওয়াজটুকুই বের হয়। কিন্তু চন্দ্রাবতী ছাড়া আর কেউ বুঝতে পারে না কি বলতে চাইছেন উনি। প্রাণ ঢেলে সেবা করে বটে চন্দ্রাবতী। স্বামীর খাওয়া পথ্য সবেতেই তীক্ষ্ণ নজর তার। এর মধ্যে একদিন ভাসুরের সঙ্গে কথা বলে অবশিষ্ট টাকা ব্যবসায় লাগিয়েছে স্বল্প মেয়াদে। গ্রাম সম্পর্কের এক কলেজ পড়ুয়া ভাইকে ডেকে আনিয়ে বাড়িতে রেখেছে। সে থাকার পাশাপাশি ব্যবসার হিসেবপত্র দেখে। প্রতি হপ্তায় হিসেব দেয় চন্দ্রাবতীকে। সেই হিসেব যত্ন করে রেখে দেয় চন্দ্রাবতী, যাতে কোনো মতেই কারচুপি করতে না পারে কেউ। ভাই হলেও কাউকেই বিশ্বাস করে না চন্দ্রা এখন, কাউকে না। তাই তো উপেনকে নিজে হাতে খাইয়ে দেয় রোজ। এমনকি ওই রাতের খাবার সেটাও যত্ন করে বানায় নিজেই। বাঁজা বউকে নিয়ে আর সমস্যা নেই কারো, বরং সবাই বুঝে গেছে এই বউয়ের বুদ্ধি উপেনের চেয়ে অনেক বেশি। নইলে এতদিনে হয়তো সব বেচে বুচে দিত উপেন, আর আশ্রয় হারা হতে হতো সবাইকে। 7 চরে রান্না কাটা বউ থাক বাবা, ঘরও সামলাচ্ছে আবার ব্যবসাটাকেও বাঁচিয়ে রাখছে, ভাবে সবাই, যাদের মধ্যে বেশিরভাগই আশ্রিত খুড়ি জেঠির দল। ঠাঁস পুহিয়ে রাত নামলে স্নান সেরে ঘরে আসে চন্দ্রাবতী। মেঘের মতো চিকন শাড়ি থাকে পরনে, ধূপের ধোঁয়া দিয়ে সুগন্ধি দেয় ভেজা চুলে। 2 স্তনের ভাঁজ বিভাজিকায় বেল বা জুঁয়ের মালা পরে বাহুতে। আর তারপর আসে স্বামীর কাছে। দূর থেকে সেসব দেখে ক্ষোভে চোখে জল ফেলে বিরজা। পোড়ার মুখী, এমন স্বামী না থেকে বেধবা হলেই ভালো হতো তোর, গজরাতে গজরাতে বলে মনে মনে। চন্দ্রাবতী তো শুধু ওর ছোট যা নয়, ওর সখী, ওর গঙ্গা জল। একসঙ্গেই তো বেড়ে উঠেছে দুজনে, একসঙ্গে হেসেছে কেঁদেছে। হাই রে বিরজা, জানেই না প্রতি রাতে ফুলের সাজ সেজে ঘরে ঢুকে একে একে বস্ত্র ছেড়ে নগ্নিকা হয় চন্দ্রা। পাতলা কাঠ গ্লাসের আলো জ্বালায় সে। বড় বড় চোখ মেলে শুয়ে থাকে উপেন। রাগে তার মুখ থেকে বুবু আওয়াজ বেরোয়। খুব আদুরে গলায় চন্দ্রা বলে ওঠে,
অমন করে না, এই যে সব কষ্ট সেরে যাবে এবার আপনার। আর তারপর সেই দুধে ভেজানো খইতে দেয়াশিনীর দেওয়া ওষুধ মিশিয়ে দেয়। যত রেগে ওঠে উপেন, যত ছুঁতে চায় উদ্ভিন্ন যৌবনা চন্দ্রাবতীকে, ততই অট্টহাস্য করে ওঠে ও। তারপর সেই গ্রামের ভাইকে দিয়ে আনানো বই থেকে পড়তে শুরু করে পাখি পাখি সব করে রব রাতে পোহাইল। পাখি, প অক্ষরে আকার পা, খ অক্ষরে দীর্ঘই খি। একদিন এই বিয়ের জন্য পড়তে পারেনি চন্দ্রা, বিয়ের পরে পড়তে দেবার কথা ভাবতেও পারেনি কেউ। আর এখন পড়তে পড়তে ভেজা চুল নাড়াচাড়া করতে থাকে চন্দ্রাবতী। ধূপের সুগন্ধের আড়ালে চাপা পড়ে যায় রিঠার গন্ধ। শুধু উপেন জানে ঘরে রিঠার জল ফেলে গেছিল চন্দ্রা সেদিন। আর এই এত মন্দিরে যাওয়া ওর মঙ্গল কামনায়, তা আসলে ওষুধ দিয়ে ওকে অসুস্থ করে রাখার জন্য। ডাক্তারের ওষুধ তো পেটে যেতেই দেয় না ওর। উপেন জানে ও মরবে এবার, ও প্রাণপণে মরে যেতে চায়, কিন্তু চন্দ্রা ওকে বাঁচিয়ে রাখে। সারাদিন সেবা যত্ন করে আর প্রতি রাতেই একটু একটু করে মেরে ফেলে। ক্ষোভে আক্রোশে ঘৃণার আগুনে জ্বলতে জ্বলতে উপেনের চোখ দিয়ে জল গড়াতে থাকে, ঠিক যেভাবে বছরের পর বছর বালিশ ভিজেছে চন্দ্রাবতীরও। অক্ষম আক্রোশে প্রেতনির মতো হেসে ওঠে চন্দ্রাবতী। প্রতিশোধের ধিকি ধিকি যে আগুন ওর বুকে বয়ে এসেছে এতকাল, এখন তাতে শান্তির বাড়িধারা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।